আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। কিছু সতর্ক বার্তা। যারা মনে করছেন যে নির্বাচনের সড়কে বাংলাদেশ উঠে গেছে, ট্রেনে তারা উঠে পড়েছেন, এখন আর এখান থেকে ফেরার সুযোগ নেই, আমি মনে করি তারা এখনো বোকার স্বর্গে বসবাস করছেন। আমি এই কথা এনসিপি নেতাদের নিয়ে যখন কথা বলেছি তখনও বলেছি, অন্যদের জন্য প্রযোজ্য। সবার আমল নামা কিন্তু লেখা হয়েছে। বাংলাদেশ এমন একটা পরিবেশের মধ্যে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, এই নির্বাচনটা যদি বিএনপি আগে আদায় করতে পারতো বিএনপির জন্য সুবিধা হতো। আর এখন না পারার বিপদ কি সেটা বলি। এই নির্বাচনকে যদি সুষ্ঠু করতে হয়, এই নির্বাচনকে যদি ভালো করতে হয়, প্রথমত লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। প্রথমত নির্বাচনের সকল রাজনৈতিক দল এবং সকল নাগরিকের ভোটে অংশ নেবার সুযোগ দিতে হবে। নির্বাচনে টাকার খেলা, অস্ত্রের খেলা বন্ধ করতে হবে। অস্ত্রের খেলা অস্ত্র উদ্ধার করতে হবে, চাঁদাবাজি দখলদারি বন্ধ করতে হবে, সন্ত্রাস বন্ধ করতে হলে অস্ত্র উদ্ধার করতে হবে। আপনি সেটা কিভাবে করবেন? এই যে অপকর্মগুলো হয়েছে মানুষের জন্য, যে অস্বস্তিগত কয়েক মাস সেটা কিভাবে করবেন? আপনাকে তখন এনসিপিকে ধরতে হবে, আপনাকে তখন বিএনপিকে ধরতে হবে, আপনাকে তখন জামাতকেও টাচ করতে হবে, একই সঙ্গে আওয়ামী লীগ পেলে তাকেও খুঁজে বের করতে হবে। এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যে যত স্বপ্নই দেখুন না কেন, যে ফলাফল তার কার কি অনুকূলে। আমরা 2008-এর নির্বাচনের কথা খেয়াল আছে আপনাদের, নিশ্চয়ই অনেকের খেয়াল থাকবার কথা। নির্বাচনে জয় জয়কার হবে ভাবছে আওয়ামী লীগ, বিএনপিও ভাবছে এত হেলাফেলা করা যাবে না, আগের সংসদে 2/3 আসন তার ক্ষমতায় ছিল। আগের দিন রাতে দেখা গেল বিএনপির নেতাদের কর্মীদের গ্রেপ্তার করছে, কারো বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে, কারো বাড়িতে অস্ত্র পাওয়া যাচ্ছে। এইসব অনেকটাই নাটক অনেক ক্ষেত্রে। তো বোঝাই গেছে যে ওই নির্বাচনের ফলাফল কি হচ্ছে, পরিণতি কি হচ্ছে। পরিণতি হলো, অনেকেই পরামর্শ দিচ্ছিলেন আমার সাথেও একেবারে নির্বাচনের আগের রাতে, যে নির্বাচন থেকে বিএনপি সরে দাঁড়ানো উচিত। বিএনপি সরে দাঁড়ালে নির্বাচনটা কিন্তু আর হয় না, ওই নির্বাচন প্রশ্নবিদ্ধ। যে কিন্তু বিএনপি তো বুদ্ধিমানদের দল, শিক্ষিত মানুষের পার্টি, তারা নির্বাচন করলেন, ফলাফল হলো সিট পেলেন 30টা, 2/3 আসন থেকে 30টা। বিরোধী দলও হয় না, এরকম একটা অবস্থার মধ্যে পড়ে গেলেন। সো আমি যেটা দেখি সংকট আছে এখন। আপনি যদি জুলাই সনদের দিকে তাকান, জাতীয় সনদের দিকে, সব দল ঐক্যমত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত যে মামলা কোর্টে এখন নিষ্পত্তির অপেক্ষায়, হাইকোর্ট তো বলেই দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুনর্বহাল করেছে। এটা উচ্চ আদালত থেকে তার যে মীমাংসা, সেটা যদি আসে, তাহলে ইউনূসের সরকারের অধীনে কিভাবে নির্বাচন হবে? হ্যাঁ, অনেকেই মনে করেন সুপ্রিম কোর্ট বলে দিবে এটাই তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের তো একটা নির্ধারিত কাঠামো আছে, তার সংখ্যা আছে, তাকে কতদিনের মধ্যে নির্বাচন করতে হবে সেটা বেঁধে দেওয়া আছে। এই সমস্যার সমাধান কিভাবে হবে? একটু না, অনেকখানি কঠিন। নির্বাচন হলে অনেক রকমের ইস্যু আছে, অনেকের ঋণ খেলাপি, তার সমস্যার সমাধান করবার প্রক্রিয়া আছে, অনেকের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে, তাদের জামিনের ইস্যু আছে, কেউ জেলে আছেন, কেউ, সেগুলো নিষ্পত্তি কিভাবে হবে? হ্যাঁ, সবটা করা যাবে না, সবটা করা ন্যায়সঙ্গত হবে না, আইনেও পড়বে না, কিন্তু অনেক কিছু করতে হবে। সেই এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে কিনা আমি তো দেখি না। আর সবচেয়ে বড় কথা, এরকম একটা ইনএফিশিয়েন্ট, এরকম একটা পার্টিজান সরকারের অধীনে কিভাবে নির্বাচন হবে? আমি প্রশ্ন, যদি তারা দুধ টুধ দিয়ে ধুয়ে, আমরা দেখি কিছু হলেই, ওই দিন দেখলাম বিএনপির কোন অফিসের মধ্যে আওয়ামী লীগ ঢুকে পড়েছে, তারা দুধ দিয়ে পরিষ্কার করছে। আওয়ামী লীগের সময় দেখেছে আওয়ামী লীগের কোনো নেতা আওয়ামী লীগ আর করবে না বলে দুধ দিয়ে গোসল করছেন। তো এই সরকারকে বোধহয় সেরকম কিছু একটা করতে হবে। সেটা যদি করে তার ঠিকঠাক হতে পারেন, সবাই যেহেতু ইলেকশন চায়, আচ্ছা মন্দের ভালো হয়ে যাক না একটা কিছু, ইলেকশন তো হলো, না হয় 200 সিট পেতাম, 250 সিট পেতাম, পেলাম 170টা, অসুবিধা কি আছে? না হয় এমন একটা ভাব হলো যে জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি ইলেকশন করতে যাচ্ছে না, আমরা তো প্রায় 250-300 সিট পাবো, এর মধ্যে দিয়ে দিলাম জামাতকে 50টা, এনসিপিকে 20টা, ইসলামী আন্দোলনকে 15টা। বিএনপি এরকম ভাবনাও ভাবতে পারে, কিন্তু এইসব কৌশল, এইসব জিনিস আসলে রাজনীতিকে ভালো জায়গায় নিয়ে যায় না, এবং সেটা শেষ পর্যন্ত দেশের কল্যাণ করে না। এই বিষয়গুলো আমাদের রাজনৈতিক নেতাদের একটু সতর্ক, সজাগ থাকা দরকার। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।